দুটো বিন্দু আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল, অর্থাৎ দুটো বিন্দু আধান ধরে এই একটা বিন্দু আধান Q1 আর এই একটা বিন্দু আধান Q2, এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল F বলছে এদের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ আধান দুটির গুণফলের সমানুপাতিক যখন দূরত্ব স্থির, এবং এদের মধ্যবর্তী দূরত্ব ধরলাম R, তার বর্গের ব্যস্তানুপাতিক যখন এখানে আধান দুটি স্থির। The attractive and repulsive forces between two point charge, here point charge is very important. The attractive and repulsive forces between two point charge is proportional to the product of the point charge and inversely proportional to the square of the distance between them. এবার আমরা আসি, তাহলে আমরা লিখতে পারি F proportional to Q1 Q2 by R square ভেদের সূত্র থেকে। এখন আমরা জানি সমানুপাতিক চিহ্নটা যখন উঠবে তখন একটা ধ্রুবক আসবে, ধরলাম সেটা K ড্যাশ দিয়ে লিখলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের কুলম্বের সূত্র। এবার দেখা গেছে যে এসআই পদ্ধতিতে এই যে ধ্রুবকটার মান হয় F সমান 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই R স্কয়ার। এখানে এপসাইলন সমান, এপসাইলন হচ্ছে তড়িৎ ভেদ্যতা বা ইংলিশে বলে পারমিটিভিটি। এটা যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, অর্থাৎ মাধ্যমের লিখে দিলাম, মাধ্যমের তড়িৎ ভেদ্যতা অর্থাৎ পারমিটিভিটি অফ এনি স্পেস। যদি শূন্য মাধ্যম হয় তখন এপসাইলন সমান লেখা যায় এপসাইলন 0, অর্থাৎ শূন্য মাধ্যমের ক্ষেত্রে এপসাইলনটা কি দিয়ে রিপ্রেজেন্ট হবে? এপসাইলন 0। এটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম, অর্থাৎ ফ্রি স্পেস। অর্থাৎ শূন্য মাধ্যমের ক্ষেত্রে এটা কি হয়ে যাবে? ফর্মুলাটা F সমান 1/4 পাই এপসাইলনের জায়গায় কি হয়ে যাবে? এপসাইলন 0 Q1 Q2 বাই R স্কয়ার। তা আমি প্রথমে শূন্য মাধ্যম দিয়ে ফর্মুলাটা লিখছি, এপসাইলন নট বা এপসাইলন 0 দিয়ে ফর্মুলাটা লিখছি। তো এখন আমরা দেখব যে এপসাইলন 0 মাত্রা, একক এইগুলো কি হবে। আচ্ছা, আমরা প্রথমেই দেখো এপসাইলন 0 কে মাত্রা বা একক বার করতে গেলে এপসাইলন 0 কে একদিকে রাখলাম আর অন্যগুলো একদিকে নিয়ে চলে এলাম, অর্থাৎ Q1 Q2 বাই R স্কয়ার F 1/4। এইবার দেখো যদি এপসাইলন 0 একক বার করতে চাই, 1/4 পাই তো একটা ধ্রুবক, তার কোনো একক নেই, তাহলে এপসাইলন 0 যে একক ইউনিট বা একক সেটা কি হবে? ওপরে কি দুটো আধানের একক, আধানের একক আমরা আগের চ্যাপ্টারে জেনেছি, সেটা কি? আধানের একক হচ্ছে এসআই একক কুলম্ব। তো এখানে উপরে প্রথম হবে দুটো আধান গুণ আছে মানে কি কুলম্ব স্কয়ার। বলের একক কি? 11 আমরা জেনেছি, এসআই একক নিউটন। আর দূরত্বের এসআই একক কি? মিটার, তার স্কয়ার আছে মিটার স্কয়ার। তাহলে এপসাইলন 0 এর ইউনিট কি হয়ে গেল? এপসাইলন 0 এর ইউনিট হলো কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। বোঝা গেল? একইভাবে আমরা এপসাইলন 0 মাত্রা বা ডাইমেনশন বার করতে পারব। মাত্রা বা ডাইমেনশন হলো একইভাবে, দেখো প্রথম হচ্ছে আমরা যাব আধানের মাত্রা। কিউ সমান আমরা কি জানতাম? আইটি, আগের চ্যাপ্টারে করেছি। তাহলে দুটো কিউ আছে মানে কি? আইটি তার হোল স্কয়ার ডিভাইড বাই ফোর্স, বলের মাত্রা। বলের মাত্রা আমরা আগে কি জেনেছি? mlt - 2। এবং দূরত্বের মাত্রা কত? l স্কয়ার। তাহলে মাত্রাটা কি হয়ে যাবে? m টু দি পাওয়ার -1, উপরে উঠলো l আর l স্কয়ারে কত হবে? l কিউব, উপরে উঠলে কত? -3। t টু দি পাওয়ার -2 উপরে উঠলে কত হয়ে যাবে? t স্কয়ার, আর এই t স্কয়ার আছে t টু দি পাওয়ার 4 আর i স্কয়ার।
এবার এপসাইলন জিরোর মানটা হয়, এবার আমরা এপসাইলন জিরোর মানটা জেনে নেবো। এপসাইলন জিরোর মানটা হয়, এপসাইলন জিরোর মানটা লেখা যায় 8.854 ইন্টু 10⁻⁻12 ফ্যারাড পার মিটার। এবার অঙ্কে সাধারণত আমাদের সব সময় এই 1/4 এপসাইলন জিরো টার্মটা অনেকবার পড়বে, তাহলে এই পুরো 1/4 এপসাইলন জিরোর মানটা সাধারণত মুখস্থ রাখতে হবে। সেটা কিরকম? 1/4 এপসাইলন জিরো আমরা যদি ক্যালকুলেটারে দেখি, দেখবো যে 1/4 এপসাইলন জিরো সমান হবে প্রায় 9 × 10⁹ ফ্যারাড পার মিটার। আচ্ছা, আমরা এই ফ্যারাড পার মিটারটা ইউজ করছি কি, পরে আমরা দেখবো এই যে কুলম স্কয়ার নিউটন টু দি পাওয়ার -1 আর মিটার টু দি পাওয়ার -2 কে ফ্যারাড পার মিটার হিসেবেও লেখা যায়। তা আমরা শর্ট বলে এই ফ্যারাড পার মিটার ইউনিটটা ইউজ করছি। এখন দেখবো যে আমরা কুলম্বের সূত্রটা কোথায় কোথায় অ্যাপ্লিকেবল বা প্রয়োগ করা যায়। দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, পরীক্ষাতেও পড়ে। কুলম্বের সূত্রটা নিউক্লিয় দূরত্বের চেয়ে কম দূরত্বে প্রযোজ্য নয়, অর্থাৎ নিউক্লিয় দূরত্বের চেয়ে বেশি দূরত্বের ক্ষেত্রেই প্রযোজ্য। নিউক্লিয় দূরত্ব মানে আমরা জানি সেটা কত, প্রায় 10⁻⁻15 মিটার। এই দূরত্বের চেয়ে বেশি হলে যে আরটা, এই যে দূরত্বটা এর চেয়ে বেশি হলে তবেই প্রযোজ্য হবে। আর একটা মনে রাখতে হবে, একদম প্রথমে বলেছিলাম কি, এই সূত্রটা শুধুমাত্র বিন্দু আধান বা পয়েন্ট চার্জের ক্ষেত্রেই প্রযোজ্য। দুটো বস্তুর আকার হবে প্রায় বিন্দু, কিন্তু বাস্তবতে এরকম হয় না। তাই দুটো বস্তুর যে আকার, এই যে আকারটা বিন্দু না হলেও এদের মধ্যে যেন দূরত্বটা এইটা যেন খুব বেশি হয়। আমরা গ্র্যাভিটেশনের ক্ষেত্রে আগেও পড়েছিলাম, দুটো বস্তুর আকারের তুলনায় ওদের দূরত্ব যদি খুব বেশি হয় তখন ওদের কি বিন্দু আধান হিসেবে ভাবা যেতে পারে। তাহলে দুটো কন্ডিশন মনে রাখতে হবে। প্রথম কি বললাম, নিউক্লিয় দূরত্বের চেয়ে বেশি দূরত্বের ক্ষেত্রে প্রযোজ্য, এবং বস্তু দুটির আকার যাদের মধ্যে আধান সঞ্চিত আছে তাদের দূরত্বের তুলনায় যেন খুব ছোট। এখন আমরা জানব আধানের স্থির তড়িৎ একক সম্বন্ধে, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট অফ চার্জ। প্রথমে আমরা ফর্মুলাটা কি করেছিলাম, আকর্ষণ বা বিকর্ষণ বল যেটা, শূন্য মাধ্যমের ক্ষেত্রে 1/4 এপসাইলন জিরো Q1 Q2/r², এসআই পদ্ধতিতে। এবার আমরা যদি একক আধানের সংজ্ঞা চাই, এসআই পদ্ধতিতে অর্থাৎ একক আধান কি 1 কুলম, তার যদি সংজ্ঞা চাই তখন কি Q সমান 1 হবে, তাই না? তা Q সমান যদি 1 হতে হয় তাহলে আমায় দেখো 1/4 এপসাইলন জিরোর মান কত, 9 × 10⁹। দুটো কিউ আছে, আলাদা হলে হবে না, তাহলে সম আধান হলে কি হয়ে যাবে, এটা দুটো যদি একই পরিমাণ হয় Q²। আর এর মান যদি 1 হয় আর এপারে যদি বলটার মান 9 × 10⁹ হয়, তাহলে এই দুটো কেটে যাবে, কেটে গেলে কিউ এর মান কত হবে, +-1 বা +1। তাহলে আমরা বলতে পারি 1 কুলম বা একক আধানের সংজ্ঞা কি হবে, দুটো সম আধান শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে পরস্পর একক দূরত্বে, মানে এখানে কি 1 মিটার দূরত্বে থেকে পরস্পরের উপর যদি 9 × 10⁹ নিউটন বল প্রয়োগ করে, তখন সেই আধানটাকে আমরা কি বলবো, একক আধান বা 1 কুলম্ব আধান। বোঝা গেল? একইভাবে সিজিএস এ ফর্মুলাটা কি হয়, F সমান 4 এপসাইলন জিরোর পরিবর্তে কি 1 হয়। এটা একটু জেনে রাখবে। এসআই থেকে সিজিএস ট্রান্সফার করার নিয়ম হচ্ছে, এসআই থেকে সিজিএস ট্রান্সফার করার নিয়ম হচ্ছে 4 এপসাইলন জিরোর পরিবর্তে 1 বসানো। ওই জন্য আমরা শুধুমাত্র এসআই ফর্মুলাগুলো নিয়েই ভাববো। তাহলে সিজিএস এর ফর্মুলা কি হবে, 4 এপসাইলন জিরোর পরিবর্তে 1 বসে যাবে, তাহলে F সমান হবে Q1 Q2/r²। সিজিএস, তাহলে সিজিএস এ একক আধান বা ইউনিট চার্জ বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট অফ চার্জ, তার সংজ্ঞা কি হবে, বা 1 ইএসইউ এর সংজ্ঞা কি হবে, কারণ সিজিএস এর আমরা জানি কিউ এর একক কি 1 ইএসইউ। তাহলে 1 ইএসইউ এর সংজ্ঞা কি হবে, এটা কি 1 কুলম্বের সংজ্ঞা হয়ে গেল। 1 ইএসইউ এর সংজ্ঞা কি হবে, দেখো F এর মান যদি 1 হয়, কিউ দুটো যদি সমান হয়, মানে কি হয়ে যাবে Q², আর আরটা কি হয়ে যাবে 1²। তাহলে শূন্য মাধ্যমে আমরা যেহেতু করছি, তাহলে
তাহলে কি বলবো, শূন্য বা বায়ু মাধ্যমে দুটো সমপরিমাণ আধান একক দূরত্বে থেকে পরস্পরের উপর একক দূরত্বে না, 1 সেমি দূরত্বে থেকে পরস্পরের উপর একডাইন বিকর্ষণ বল প্রয়োগ করলে, বিকর্ষণ কি জন্য, কারণ দুটো সম আধান, তখন তাকে বলা হয় 1 ইএসইউ আধান। আধানের আরেকটি একক আছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, 1 ইউমিউ সমান লেখা যায় 10 কুলম্ব আধান। এবার আমরা জানবো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি। সেটা হচ্ছে, আমরা দেখেছি শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটিকে এপসাইলন 0 দিয়ে লেখা হয়, আর যে কোনো মাধ্যমের পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতা হচ্ছে এপসাইলন। এখন আমরা যদি এই এপসাইলন আর এপসাইলন 0-এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতে চাই, কি হবে, শূন্য মাধ্যমে পারমিটিভিটি বা তড়িৎ ভেদ্যতাকে যদি আমি কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করি, করে যদি আমি যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা পেয়ে যাই, তখন এটাই হয়ে যাবে ওদের মধ্যে রিলেশন। তখন এই কেটাকে বলা হবে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখন আবার অনেক বইতে দেখবে এটাকে, এই রিলেশনটাকে এইভাবেও অনেক সময় লেখা হয়, কে কে এপসাইলন আর দিয়েও লেখা হয়। কারণ কি, আমরা যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতাকে শূন্য মাধ্যমের সাপেক্ষে নির্ণয় করছি, সাপেক্ষে তার ইংলিশ কি, রিলেটিভ, ওই জন্য এই টার্মটা আর টার্মটা আসে। ওই জন্য অনেক সময় কোনো বইতে দেখবে এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবককে কে লেখা আছে বা এপসাইলন আরও লেখা আছে। এবার এখান থেকে দেখা যাচ্ছে, দেখো এই যে কে বা এপসাইলন আর, দেখো কোনো একক হবে না, কারণ কি, কে সমান বা এপসাইলন আর সমান কি লেখা যায়, এপসাইলন বাই এপসাইলন 0, দুটো সেম জিনিস, দুটোই তড়িৎ ভেদ্যতা, তাদের অনুপাত তাহলে কি হবে, শুধুমাত্র একটা সংখ্যা হবে, যেমন অভ্রের পরাবৈদ্যুতিক ধ্রুবক 5.4। সুপারপজিশন প্রিন্সিপাল বা উপরিপাতের নীতিটা হচ্ছে, ধরো কোনো একটা মাধ্যমে একটা আধান আছে, পাশে যদি আর একটা আধান থাকে, তখন এদের দুজনের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল সম্বন্ধে আমরা জানতে পারবো কুলম্বের সূত্র থেকে। কিন্তু এই আধানটার ওপর আকর্ষণ বা বিকর্ষণ বল এর জন্য আমরা জানতে পারছি, কিন্তু আশেপাশে যদি আরও কিছু আধান থাকে, তখন এই আধানটার ওপর আকর্ষণ বা বিকর্ষণ বল কি হবে। তরঙ্গের উপরিপাতের নীতি বলছে, 1 নম্বর আধানের জন্য এর ওপর যা আকর্ষণ বা বিকর্ষণ বল হবে, 2 নম্বরের জন্য যা হবে, 3 নম্বরের জন্য যা হবে, 4 নম্বরের জন্য যা হবে, তাদের সিম্পল যোগফল। মানে 4টে আধানের জন্য ওর ওপর যে আকর্ষণ বল যদি F1, F2, F3 এবং F4 হয়, তখন সিম্পল এদের ভেক্টর যোগফলটাই হবে টোটাল আকর্ষণ বল বা রেজাল্টেন্ট ফোর্স। তাহলে সুপারপজিশন প্রিন্সিপাল বা উপরিপাতের নীতি হচ্ছে, অনেকগুলি আধান যদি একসঙ্গে অবস্থান করে, তখন একটি আধানের উপর অন্য সবকটি আধানের জন্য আকর্ষণ বা বিকর্ষণ বল হবে, পৃথক পৃথকভাবে ওই আধানের উপর যে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে তাদের প্রত্যেকের ভেক্টর যোগফলের সমান। এখন আমরা জানবো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা সম্পর্কে। আগে তড়িৎ ক্ষেত্র সম্পর্কে জেনে নিই। কোনো একটা আধান তার চারপাশে যে সমস্ত অঞ্চল জুড়ে তার প্রভাব থাকে, সেই অঞ্চলটাকেই বলা হয় ওর ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র। তাহলে একটা কোশ্চেন আসে যে একটা আধানে, কোনো একটা নির্দিষ্ট আধানের তড়িৎ ক্ষেত্র কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত, বা ওর রেঞ্জটা কত দূর কোনো একটা আধানের ক্ষেত্রে। তার উত্তর হচ্ছে, তড়িৎ ক্ষেত্রের সীমা 0 থেকে অসীম পর্যন্ত বিস্তৃত। কারণ কি, ধর একটা 1 কুলম্ব আধান আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে তার আকর্ষণ বা বিকর্ষণ বল আছে, এখানে দেখছি যে খুব কমে যাচ্ছে, তারপর এখানে দেখলাম যে আর একদম নেই। কিন্তু নেই বললে কি বলতে পারি যে ওখানে 0, হয়তো আমরা ওটাকে ডিটেক্ট করতে পারছি না বা যন্ত্রটাকে ডিটেক্ট করতে পারছে না। তাহলে এখানে ধরো 0.1, আরও দূরে গেলে ধরো 0.001, আরও দূরে গেলে ধরো ওর আকর্ষণ বল 0.00, ধরো অনেক কটা 0.1। তাহলে কি আস্তে আস্তে 0-র দিকে যাবে, কিন্তু পুরোপুরি 0 হবে না। তাই এর
তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত। আমরা আগে বলেছিলাম দুটো আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল সমান লেখা যায় 1/4πε0 শূন্য মাধ্যমে এসআই পদ্ধতিতে Q1 Q2 বাই r²। তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বা ইন্টেন্সিটিকে লেখা হয় E দ্বারা এবং তার ফর্মুলা হচ্ছে 1/4πε0 Q বাই r²। দুটোই ভেক্টর রাশি। তাহলে এই দুজনের সম্পর্ক কি বোঝা যাচ্ছে দেখো, এখান থেকে পাওয়া যাচ্ছে E কে, এই যে E কে আরেকটা Q দিয়ে গুণ করলে F হয়ে যাচ্ছে না? তাহলে E কে Q দিয়ে গুণ করলে F হয়ে যাচ্ছে। তাহলে আমার তিনটে ফর্মুলা হয়ে গেল, 1 2 3। তাহলে আমরা তড়িৎ ক্ষেত্রের ইন্টেন্সিটি, প্রাবল্য বা তীব্রতা, তার সংজ্ঞা বলতে পারি E সমান কত? F/Q। এখন কিউটা যদি +1 হয় তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি E সমান A। তাহলে এই ফর্মুলা থেকেই দেখা যাচ্ছে দেখো, কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধানকে রাখলে যে বল অনুভব করবে তাকেই বলা হয় তড়িৎ ক্ষেত্র। কোনো একটা তড়িৎ ক্ষেত্রে বা ইলেকট্রিক ফিল্ডে যদি কোনো একটা পজিটিভ ইউনিট চার্জকে রাখি, সে যে পরিমাণ ফোর্স ফিল করবে সেটাই তার ইলেকট্রিক ফিল্ড। আবার এই ফর্মুলা থেকে দেখো আমি তড়িৎ ক্ষেত্রের একক বা ইউনিট এবং ডাইমেনশন বা মাত্রাও পেয়ে যাবো। এককের জন্য কি E সমান আমরা কি দেখলাম, E সমান F/Q। তাহলে E এর একক কি হবে, ইউনিটটা কি হবে? F এর ইউনিট মানে এসআই পদ্ধতিতে কি হয়, F এর ইউনিট নিউটন, আর Q এর ইউনিট কি, কুলম। তাহলে ইউনিট কি হয়ে গেল, নিউটন পার কুলম। তেমনি যদি ডাইমেনশন বা মাত্রা বলি, তখন কি হবে, F এর মাত্রা কত, mLt-2 ডিভাইড বাই Q এর মাত্রা কত, IT। তাহলে মাত্রাটা হয়ে যাবে কত, mLt-3I-1। তাহলে আমাদের ফর্মুলা যদি মুখস্থ রাখি, কোনো মাত্রা বা একক বা ডেফিনেশন এগুলো কোনো কিছুই মুখস্থ রাখতে হচ্ছে না। এবার আমরা দেখব আহিত পরিবাহী নিকটবর্তী কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবো না। এটা কি, ধরো কোনো একটা পরিবাহীকে কিউ আধান দেয়া হলো, তাহলে কিউ আধান দেয়া হলো এবং এর কোনো নিকটবর্তী একটা বিন্দুতে আমাকে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হবে। ধরা যেতে পারে যে একটা আহিত পরিবাহীকে কিউ আধান দেয়া হলে বা গোলকাকার কোনো পরিবাহীকে কিউ আধান দেয়া হলে তার সমগ্র আধান মনে করা যেতে পারে তার কেন্দ্রে কেন্দ্রীভূত আছে, বা টোটাল যে চার্জটা কনসেন্ট্রেটেড ইন হিজ সেন্টার। এবার এই বিন্দুটা যদি খুব কাছাকাছি হয় তখন আমরা গোলকের ব্যাসার্ধ r হলে এটাকেও প্রায় r ধরতে পারি, এবং যেহেতু সমস্ত আধানটা কেন্দ্রে কেন্দ্রীভূত আছে বা টোটাল চার্জটা কনসেন্ট্রেটেড ইন ইজ সেন্টার, তারা আমরা লিখতে পারি E বা তড়িৎ ক্ষেত্র সমান 1/4πε Q বাই r²। আগের চ্যাপ্টারে আমরা দেখেছি দেখো, সিগমা যেটা আধানের তলমাত্রিক ঘনত্ব বা সারফেস ডেনসিটি অফ চার্জ ইকুয়াল টু কিউ বাই এ। এখন আমরা কিউ সমান তাহলে এখানে কি লিখতে পারি, 1/4πε কিউ সমান লিখতে পারি সিগমা ইনটু এ। এ মানে কি, গোলকের ক্ষেত্রফল বা এরিয়া, সেটা কত, 4πr² ডিভাইড বাই r²। তাহলে কাটাকুটি করলে দেখো 4π কেটে যাবে, এখানে আমার r² কাটবে, তাহলে সিগমা বাই ε0। একটু ভুল করলাম, এটা যেহেতু যে কোনো মাধ্যমের ক্ষেত্রে তাহলে এটা এপসাইলন নট না হয় শুধু এপসাইলন দিয়ে লিখে দিলাম। এবার যদি শূন্য মাধ্যমের সাপেক্ষে রিপ্রেজেন্ট করতে চাই তখন এপসাইলনের জায়গায় কি লিখব, কে ε0, যেটা আমরা আগে দেখেছি, কে এটা মানে পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে আহিত পরিবাহী কোন এক নিকটবর্তী কোন একটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কি হবে, E সমান সিগমা বাই এপসাইলন। ইলেকট্রিক ফিল্ড at a point near a charged conductor is E equal to sigma by epsilon, where E is electric field, sigma is surface density of charge and epsilon is permittivity of any medium.
দিস ইজ অলসো কল্ড কুলম্বস থিওরেম বা কুলম্বের উপপাদ্য এটাকে বলা হয়। এটা পরীক্ষায় যদি কুলম্বের উপপাদ্যের প্রমাণ দেয় তখন এইটাকেই তোমাকে লিখতে হবে। এবার আমরা জানবো তড়িৎ বলরেখা সম্বন্ধে বা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্সের সম্বন্ধে। ধরলাম এটা একটা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স, এটা কিছুই না, একটা কাল্পনিক রেখা। কি জন্য এটা ব্যবহার করা হয় সেটাই আমরা জানবো। কোনো একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটা বিচ্ছিন্ন আধান থাকে তখন সেই আধানটা যে বল অনুভব করবে সেটা হবে এই বিন্দুতে, ধরো আধানটা আছে, তখন এ বল অনুভব করবে এই তড়িৎ বলরেখার স্পর্শক বরাবর। ধরো আধানটা এখানে আছে, তাহলে এই বলটা কোথায় অনুভব করবে? এই তড়িৎ বলরেখার স্পর্শক বরাবর। তাহলে তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স কি? ইফ এ সেপারেট চার্জ ইজ প্লেসড anywhere in the electric field, the force on this charge is along the tangent of the lines of force. মানে বোঝা গেল যে তড়িৎ বলরেখা একটা কাল্পনিক রেখা, এখানে কোনো বিন্দুতে স্পর্শক টানলে আসলে ওটা তড়িৎ বলের দিক নির্দেশ করবে। আর একটা আছে, এবার তড়িৎ বলরেখার কিছু ধর্ম সম্বন্ধে জানবো। যেমন তড়িৎ বলরেখা পজিটিভ আধান থেকে নির্গত হয় লম্বভাবে, এবং নেগেটিভ আধানের ক্ষেত্রে এটা হয় কি লম্বভাবে ঢোকে। সেটা কোথা থেকে আসে? পজিটিভ আধানের ক্ষেত্রে তড়িৎ বলরেখা নির্গত হয় অসীম পর্যন্ত চলে যায়, এবং নেগেটিভ আধানের ক্ষেত্রে অসীম থেকে বলরেখা এসে নেগেটিভ আধানের মধ্যে প্রবেশ করে। এবার দুটো পজিটিভ আর নেগেটিভ যদি পাশাপাশি রাখি তখন কি হবে? বলরেখাগুলো এই গিয়ে আস্তে আস্তে এতে প্রবেশ করবে। তেমনি একইভাবে যদি দুটো পজিটিভ আধান রাখি তখন কি হবে? পরস্পর বলরেখাগুলো বিকর্ষণ করবে, তখন এরা এইভাবে নির্গত হবে, কিন্তু যেহেতু এর প্রভাবের জন্য তখন এরা হচ্ছে একটু বেঁকে নির্গত হবে। কিন্তু কোনো আধানে ধনাত্মক আধানের ক্ষেত্রে কি হবে? বলরেখা লম্বভাবে বার হয়, নির্গত হয়, এবং ঋণাত্মক আধানের ক্ষেত্রে বলরেখাগুলো তড়িৎ বলরেখাগুলো লম্বভাবে ঢোকে বা প্রবেশ করে। এর আরেকটা ইম্পর্টেন্ট ধর্ম হচ্ছে তড়িৎ বলরেখা বদ্ধ বলরেখা নয়, অর্থাৎ পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ বলরেখা কোনো থাকে না। মানে ইনসাইড এ কন্ডাক্টর দেয়ার ইজ নো লাইন্স অফ ফোর্স। সেকেন্ড যেটা আরেকটা ইম্পর্টেন্ট পরীক্ষার পরে, যে দুটো তড়িৎ বলরেখা, ধরো এই একটা তড়িৎ বলরেখা ইলেকট্রিক ফিল্ডে, এটা আরেকটা তড়িৎ বলরেখা, দুটো কি পরস্পরকে ছেদ করতে পারে? পারে না। কেন বলো তো? যদি এই বিন্দুতে একটা আধানের কথা ভাবি তখন এই বলরেখাটার জন্য এই আধানের ওপর তড়িৎ বলরেখার দিক হবে কি এই দিক বরাবর, স্পর্শক বরাবর বা ট্যানজেন্ট বরাবর। তেমনি এই বলরেখার জন্য আবার কি দিক হবে? কোন দিক বরাবর? বলের দিক বা তড়িৎ বলের দিক কোন দিক বরাবর হবে? এই দিক বরাবর। তাহলে একই বিন্দুতে কোনোদিন দুটো তড়িৎ বলের দিক দু রকম সম্ভব, তাই দুটো তড়িৎ বলরেখা কোনোদিন পরস্পরকে ছেদ করে না, বা টু লাইন্স অফ ফোর্স ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড নেভার ইন্টারসেক্ট। ইলেকট্রিক ডাইপোলটা কি বলছে? দুটো সমপরিমাণ আধান, ধরো প্লাস কিউ, দুটোই কিউ, এবং বিপরীত, মানে একটা প্লাস হলে এবং আরেকটা মাইনাস, খুব ক্ষুদ্র দূরত্ব থেকে যে সংস্থাটা গঠন করে তাকেই বলছে তড়িৎ দ্বিমেরু। টু সেম কোয়ান্টিটি অ্যান্ড অপোজিটলি চার্জ ইন এ ভেরি শর্ট ডিস্টেন্স একটা সিস্টেম যখন ফর্ম করবে তখন সেটাকে বলা হবে ইলেকট্রিক ডাইপোল। বোঝা গেছে? এবার এটাকে সাধারণত ধরো এর মাঝখানে যে দূরত্বটাকে বা ডিস্টেন্সটাকে 2L দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। কেন 2L দিয়ে? অনেক জায়গায় L বা R বা D দিয়েও রিপ্রেজেন্ট করা হয়, কিন্তু 2L দিলে কিছুটা ফর্মুলা লিখতে সুবিধা হয়, ওই জন্য আমরা এদের মধ্যবর্তী ডিস্টেন্স বা দূরত্বটাকে 2L দিয়ে ধরলাম। তড়িৎ দ্বিমেরু ভ্রামক সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? ছোট p দিয়ে, এবং ভেক্টর এটা একটা। সেটা কি? যে কোনো একটা আধানের মান q ইন্টু 2L। তাহলে দ্বিমেরু জিনিসটা কি জানলাম। তাহলে ডাইপোল মোমেন্টটা আবার কি, বা দ্বিমেরু ভ্রামকটা কি? সেটা যে কোনো একটা চার্জ বা আধান ইন্টু ওদের মধ্যবর্তী দূরত্ব, এবং এটা একটা ভেক্টর রাশি। এর দিক হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিকের ঠিক বিপরীত। এইটা একটু মনে রাখবে। যখনই দুটো জিনিস কন্ট্রাস্ট বা বৈপরীত্য আছে তখন একটাকে মনে রাখবে, আর একটা মনে রাখার দরকার নেই।
তড়িৎ ক্ষেত্রের আমরা দিক হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিক হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এটা কি ইলেকট্রিক ফিল্ডের দিক। তাহলে দ্বিমেরুর দিকটা কিভাবে মনে রাখবো, যে এটা ঠিক উল্টো। তার উল্টো মানে কি, দ্বিমেরুর দিক হবে নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তাহলে দুটো মনে রাখলে কি হবে, আমাদের হচ্ছে পরে মনে রাখতে অসুবিধা হবে। তাহলে আমি একটাই মনে রাখি, শুধু এইটাই মনে রাখি। সেটা কি, তড়িৎ ক্ষেত্রের দিক পজিটিভ থেকে নেগেটিভের দিকে, দ্বিমেরুর দিক কি বা ডাইপোল মোমেন্টের দিক কি, ঠিক তার উল্টো, মানে নেগেটিভ টু পজিটিভ। একক বা ইউনিট কি হবে, কিউ এর ইউনিট কি কুলম, আর এল এর একক কি মিটার, তাহলে কুলম মিটার। সিজিএস হলে কি হবে ইএসইউ, কুলম্বের জায়গায় কিউ এর একক কি ইএসইউ, আর এটা কি হবে সেন্টিমিটার, তাহলে সিজিএস এ হবে ইএসইউ ডট সেন্টিমিটার বা গুণিতক সেন্টিমিটার। তেমনি এর মাত্রা বা ডাইমেনশন কি হবে, সেটা হবে কিউ এর ডাইমেনশন কি আই ইন্টু টি, আর এল মানে একটা দূরত্ব, তার ডাইমেনশন কি এল। তাহলে এর ডাইমেনশনটাকে এইভাবেও লেখা যায় এল টি আর। এবার আমরা জানবো দ্বিমেরুর অক্ষের উপরিস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্রফল বললো কি করে নির্ণয় করতে হবে। তো দ্বিমেরুর ধরলাম এটা একটা দ্বিমেরু, মাইনাস কিউ বা ডাইপোল মোমেন্ট মাইনাস কিউ প্লাস কিউ। ধরলাম এরা দুজন পরস্পরের মধ্যে দূরত্ব 12। এবার এখান থেকে ধরলাম দ্বিমেরুর ঠিক মধ্যবর্তী অবস্থান থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে, ধরলাম ঠিক এই মধ্যবর্তী অবস্থান থেকে আর দূরত্বে অক্ষের ওপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে হবে। দূরত্বটা কত ধরলাম আর। এইবার এই অবস্থানটাকে প্রান্ত অবস্থান বা অক্ষস্থিত অবস্থান বা এন্ড অন পজিশন বা অ্যাক্সিয়াল পজিশনও বলে, আবার অনেক ক্ষেত্রে এটাকে ট্যান এ পজিশনও বলা হয়। এখন আমরা ধরলাম এইটা 12 আর এটা আর, এবং এখানে এটা ধরলাম পি বিন্দু। এখানে তড়িৎ ক্ষেত্রফল বললো নির্ণয় করতে হবে। তাহলে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে ক্ষেত্রফল বললো ই1 সমান কি লেখা যাবে, কিউ বাই ধরলাম একটা কনস্ট্যান্ট ধরে নিলাম কে আর মাইনাস এল এর হোল স্কয়ার। আমি যে কোনো একটা সিজিএস পদ্ধতিতে এটা করে দিচ্ছি, কারণ কি এসআই পদ্ধতিতে বারবার 1/4 এপসাইলন লিখতে হবে, তাই ওটা না লিখে আমি এটাকে পরাবৈদ্যুতিক ধ্রুবক কে ধরে সিজিএস পদ্ধতিতে বুঝিয়ে দিচ্ছি। এটা দিক কোন দিকে হবে, প্লাস কিউ এর জন্য এখানে কি আছে, একটা +1 বা একক ধনাত্মক আধান আছে, সেটা ধরে নিতে হবে। তাহলে একক ধনাত্মক আধানটাকে এই প্লাস কিউ ওকে কি ওই দিকে বিকর্ষণ করবে, তাহলে দিকটা হবে কি বিপি বরাবর। এটা ধরলাম এ বিন্দু আর এটা বি বিন্দু, তাহলে দিকটা হবে কি বিপি বরাবর, মানে ওই দিকে। তেমনি একইভাবে মাইনাস কিউ এর জন্য ই2 সমান হবে কিউ ই বাই কে আর প্লাস এল এর হোল স্কয়ার। কারণ কি মাইনাস কিউ থেকে এটা দূরত্ব কত, এইটা আর, গোটাটা 2l হলে এটা কত এল, তাহলে এটা হবে আর প্লাস এল। যেমন এটার ক্ষেত্রে হয়েছিল আর মাইনাস এল তার হোল স্কয়ার, কারণ আমরা তড়িৎ ক্ষেত্রে জানি কিউ বাই আর স্কয়ার ফর্মুলা। তাহলে এর ক্ষেত্রে হবে আর প্লাস এল এর হোল স্কয়ার। মাইনাস কিউটাই +1 কে, যেটা তড়িৎ ক্ষেত্রের জন্য একে কোন দিকে টানবে, এই দিকে, মানে কোন দিকে পিবি বরাবর। বোঝা গেল? তাহলে তাহলে আমরা জানি যে তড়িৎ ক্ষেত্র কোনো বিন্দুতে নির্ণয় করতে গেলে সেখানে একক ধনাত্মক আধান বা +1 আধান আছে ধরে নিতে হবে। তাহলে প্রথমে প্লাস কিউ এর জন্য এই প্লাসটা এই প্লাসকে বিকর্ষণ করবে, সেটা কি বিপি বরাবর, মানে ওই দিকে, বা এপি বরাবরও বলতে পারি। তেমনি মাইনাস কিউ একে কি করবে আকর্ষণ করবে, তার দিকটা যে তড়িৎ ক্ষেত্রের দিকটা কোন দিকে হবে পিবি বরাবর বা পিএ বরাবর একই। এইবার যে লব্ধি তড়িৎ ক্ষেত্রটা কি হবে, ই সমান কি হবে দুজনের দিক বিপরীত, তাহলে কি একটা থেকে বড়টা থেকে ছোটটা মাইনাস যাবে। যেহেতু দেখছি এটা আর মাইনাস এল আর এটা আর প্লাস এল, তাহলে আর মাইনাস এলটা হচ্ছে ছোট, তাহলে আর মাইনাস এল ছোট মানে কি
এর নিচেরটা ছোট মানে কি ভগ্নাংশটা, তাহলে টোটাল জিনিসটা কি হবে বড়, তাহলে ই সমান হবে E1 মাইনাস E2, আর এর দিকটা কোন দিক হবে, যেহেতু এইটা বড় তাহলে এর দিকটা হবে বিপি বরাবর। এবার আমরা যদি ক্যালকুলেশন করে নিই তাহলে আমাদের মানটা আসবে, টোটাল যে ইটার মান আসবে ই সমান 1/k 2pr r স্কোয়ার মাইনাস l স্কোয়ারের হোল স্কোয়ার, আর দিকটা হবে কি বিপি বরাবর। তাহলে এইটা হবে টোটাল। এবার যদি আমরা সিজি এসআই তে ধরি, এসআই তে কি হয়ে যাবে 1/k এর জায়গায় কি চলে আসবে 1/4 পাই এপসাইলন 0 ইনটু k করলে কি হয়ে যাবে এপসাইলন যে কোনো মাধ্যমে, আর এখানে থাকবে কি 2pr ডিভাইড বাই r স্কয়ার মাইনাস l স্কয়ার এর হোল স্কয়ার, দিকটা হবে বিপি বরাবর। কিন্তু আমরা যে কোনো অঙ্কের ক্ষেত্রে কি হবে মনে রাখবো, দিকটা কোন দিকে হচ্ছে বিপি বরাবর, মানে কি মাইনাস থেকে প্লাসের দিকে দ্বিমেরু। তাহলে এটাকে আমরা কেন মনে রাখবো, নেগেটিভ টু পজিটিভ দিকটা। এখন যদি একটা স্পেশাল কেস আছে, যদি আর ভেরি ভেরি গ্রেটার দ্যান এল হয়, তাহলে আর যদি ভেরি ভেরি গ্রেটার দ্যান এল হয় তখন এইটা সিম্পলিফাই করলে আমার চলে আসবে ই সমান 1/4 পাই এপসাইলন এসআই তে, এইটুকু আমি সিজিএস পর্যন্ত, এই পর্যন্ত আমি সিজিএস এ করে এসেছি। এবার সহজেই আমি এসআই তে এটা করে নিলাম, তাহলে এটা হবে 2p/r3, এটাও অঙ্কের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ফর্মুলা। আর দিকটা সেই একই হবে, দ্বিমেরু বা ডাইপোল মোমেন্টের নেগেটিভ থেকে পজিটিভের দিকে। এবার আমরা দেখব দ্বিমেরু লম্ব সমদ্বিখণ্ডকের উপরিস্থিত কোনো বিন্দুতে ক্ষেত্রফল হলো। ধরলাম এটা একটা দ্বিমেরু মাইনাস প্লাস, তাহলে এর লম্ব সমদ্বিখণ্ডক মানে কি এর ঠিক লম্ব সমদ্বিখণ্ডক এই জিনিসটা এই বিন্দুতে, তাহলে এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো বিন্দুতে ক্ষেত্রফল হলো মানে যেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডটা নির্ণয় করতে হবে। এই ডাইপোল অর্থাৎ এই ডাইপোল মোমেন্টটা লম্ব সমদ্বিখণ্ডকের উপর পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আচ্ছা, এই পজিশনটাকে আরো পার্শ্ব অবস্থানও বলে বা বিষুব অবস্থান বা ট্যান বি পজিশনও বলে, বা ইংলিশে ব্রড সাইড অন বা ইকুইটোরিয়াল অবস্থান অর ট্যান বি পজিশনও বলে। তাহলে এই বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, তাহলে প্রথমে আমরা কি ধরে নেব, এখানে একটা একক ধনাত্মক আধান আছে বলে ধরে নেব। একক ধনাত্মক আধান আছে বলে ধরে নিলে তাহলে এই মাইনাস কিউটা একে কি করবে, আকর্ষণ করবে এই দিকে, আর এই প্লাস কিউটা একক ধনাত্মক আধানকে বিকর্ষণ করবে কি এই দিক বরাবর। এখন প্লাস কিউ আধানের জন্য যেটা হচ্ছে বিকর্ষণ বলটাকে আমি E1 ধরছি, আর মাইনাস কিউ আধানের জন্য যে আকর্ষণ বলটাকে সেটাকে আমরা E2 ধরছি। এইবার যদি এই কোণটা থিটা হয় তাহলে আমরা প্রমাণ করতে পারি যে এই কোণটাও থিটা, যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে এই কোণটাও থিটা হবে এবং এই কোণটাও থিটা হবে, জ্যামিতির সাহায্যে প্রমাণ করা যায়। এইবার E1 E2 যে দুটো তড়িৎ ক্ষেত্র হলো তার জন্য লব্ধি তড়িৎ ক্ষেত্র পাবো না আমি কিভাবে নির্ণয় করব, তার জন্য 11-এর যেটা সমবিভাজন পদ্ধতি সেইটা ইউজ করব, সমকৌণিক বিভাজন পদ্ধতি। প্রথমে E1টাকে আমি দুটো সমকৌণিক উপাংশে ভাঙছি, সেটা কিরকম, E1টাকে একটা এই দিক বরাবর একটা উপাংশ ভাঙলাম, আর আরেকটা এই দিক বরাবর উপাংশ ভাঙলাম। তেমনি তাহলে এই দিক বরাবর থিটা কোন উপাংশটা কত হবে, E1 cos থিটা, আর এটা কি হবে E1 sin থিটা। তেমনি E2টাকে এই দিক বরাবর থিটা কোণে আনত উপাংশটা কি হবে, দুটো একই দিকে যেহেতু আমি এটাকে অন্য কালি দিয়ে লিখি, এদিকে হবে E2 cos থিটা, আর আরেকটা হবে কি এই দিক বরাবর, সেটা কত হবে E2 sin থিটা। এবার যেহেতু E1 আর E2 এর মানটা সমান, কারণ কি আমার এইটা 2L আর এই দূরত্বটা ধরি R ধরি, এখান থেকে এই যে দূরত্বটা যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবো নির্ণয় করতে হবে সেই দূরত্বটা R ধরলে E1 E2 সমান হলে
তাহলে আমরা E1 sin থিটা আর E2 sin থিটা কি দুদিকে, এটা এইদিকে এটা এইদিকে, এবং দুজনের মান কি সমান, তাহলে এরা দুজন পরস্পরকে কি ক্যান্সেল করে দেবে। তাহলে শুধু কোন মানটা থাকবে, E1 cos থিটা প্লাস E2 cos থিটা। তাহলে টোটাল যে ইলেকট্রিক ফিল্ডটা হবে E সমান E1 cos থিটা প্লাস E2 cos থিটা। তাই ধরলাম 2E1 cos থিটা, কারণ কি E1 আর E2 এর মান সমান। ধরো আমি সিজিএস এ করছি 2 ইন্টু E1 এর মান কি লিখলাম, q বাই k ইন্টু আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। কারণ কি এই যে E1টার ধরো মানটা যখন হবে তখন এই যে দূরত্বটা লাগবে, এই দূরত্বটা মানে কি, এটা গোটাটা 2l, মানে কি এইটা l, আর এইটুকুটা কত r, তাহলে অতিভুজটা কি হবে রুট ওভার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে অতিভুজটার মান হবে রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এবং যেহেতু কিউ বাই দূরত্ব স্কোয়ার হয়, তাহলে এটা স্কোয়ার করলে কি হবে শুধু আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। cos থিটার মানটা কি হবে, cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, তাহলে এখানে ভূমিটা কত l আর অতিভুজ কোনটা এইটা, তাহলে ভূমি বাই আর রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার বা আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার হাফ লেখা যায়। এবার এই দুটোকে গুণ করলে আমার কত হবে, 2ql বাই k আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এবার যেহেতু 2ql বা q ইনটু 2l সমান আমরা কি জানি, p সমান কি জানি q ইনটু 2l, তাহলে এখানে আমরা কি লিখে দিতে পারি p বাই, এবার সময় বাঁচানোর জন্য আমি একটু তাড়াতাড়ি লিখে নিয়েছি। এবার দেখো 2ql সমান কি লেখা যায় p, কারণ আমরা p সমান কি জানি q ইনটু 2l আগে জেনেছি, তাহলে p বাই এটা কি হয়ে যাবে যেরকম আছে লিখে দিয়েছি। তাহলে e সমান কি হয়ে যাবে, এসআই পদ্ধতির ক্ষেত্রে এই k এর জায়গায় কি লিখে দেবো, k টা তো যে কোনো পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এসআই পদ্ধতিতে কি হবে k ইনটু এপসাইলন 0 এর জায়গায় 1/4 পাই এপসাইলন হয়ে যাবে, এবং p বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার টু দি পাওয়ার 3/2। যখন r ভেরি ভেরি গ্রেটার দ্যান l হবে তখন e সমান কি হবে 1/4 পাই এপসাইলন p বাই আর কিউব। তোমরা একটু কোষে এটা একটু দেখে নিও বা যে কোনো স্ট্যান্ডার্ড বুক ফলো করতে পারো। এর দিকটা কোন দিকে হবে তোমরা দেখো, এর দিকটা হচ্ছে দেখো পজিটিভ থেকে নেগেটিভের দিকে, মানে ডাইপোল দ্বিমেরু ভ্রামক যেটা ডাইপোল মোমেন্টের পজিটিভ টু নেগেটিভের দিকে। তাহলে এর দিকটা কেমনভাবে মনে রাখতে হবে, পজিটিভ টু নেগেটিভের দিকে। এখানেও দেখো সে আগে যখন করেছিলাম দ্বিমেরুর যখন অক্ষস্থিত পজিশন মানে অ্যাক্সিয়াল পজিশনের উপর, তখন দিকটা হয়েছিল দেখো নেগেটিভ থেকে পজিটিভের দিকে, আর এর দিকটা কোন দিকে হলো পজিটিভ থেকে নেগেটিভের দিকে, এবং মানটা কি হলো এইটা। তাহলে অঙ্কের ক্ষেত্রে আমি কিভাবে মুখস্থ রাখবো, দুটোতে একসাথে মুখস্থ রাখা যায় না। আমি তাহলে কি করব, ফর্মুলাটা দুজনের মুখস্থ রেখে দেবো, টোটাল ফর্মুলাটা এবং এই ফর্মুলাটা, কিন্তু এই মনে রাখবো কিভাবে, ওর দিকটা হচ্ছে নেগেটিভ টু পজিটিভের দিকে, মানে অরিজিনাল দ্বিমেরু ভ্রামক বা ডাইপোল মোমেন্টের দিক যেদিক থেকে যেদিকে হয়, আর এটা কি মনে রাখবো ঠিক উল্টো, বোঝা গেছে, বা এটা ইলেকট্রিক ফিল্ডের দিক অনুযায়ী যেরকমভাবে খুশি তোমাদের ইচ্ছা মনে রাখতে পারো। তাহলে আমরা দেখলাম প্রান্ত অবস্থানের ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু প্রান্ত অবস্থানের ক্ষেত্রে ই এর মান কত হয় এইটা, এবং দ্বিমেরুর অক্ষস্থিত হয়। তাহলে আমরা দেখলাম প্রান্ত অবস্থানের ক্ষেত্রে ই এর মান হয় এইটা, এবং দ্বিমেরুর পার্শ্ব অবস্থানের ক্ষেত্রে ই এর মান হয় এইটা। এখন আমরা যদি ভাবি যে কোন একটা দ্বিমেরু যে কোনো অবস্থানের জন্য, ধরো পার্শ্ব অবস্থানও নয় অক্ষস্থিত নয়, যে কোনো একটা বিন্দু পিতে তড়িৎ ক্ষেত্র বা বললো কত হবে। তাহলে আমি এই যে দ্বিমেরুটার দিক কি, আচ্ছা এখানে একটু বলে রাখি, এখানে দেখো এর দিকটা কোন দিক থেকে কোন দিকে হয়, এই তড়িৎ ক্ষেত্রের দিকটা বলেছিলাম মাইনাস থেকে পজিটিভের দিকে, মানে মাইনাস টু পজিটিভ। তাহলে কি ই আর এখানে যে পি তার দিকটা একই দিকে হয়, মধ্যবর্তী কোণ কত 0, কিন্তু এখানে ই এই দিকে আর পিটা কোন দিকে মাইনাস থেকে প্লাস এই দিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত 180। এইবার আমি এই যে মাইনাস থেকে প্লাসের দিকে এই যে পিটা যে তড়িৎ দ্বিমেরু বা ডাইপোল মোমেন্ট, সেইটাকে আমি দুটো ভাগে ভাঙছি। সেটা কিরকম, ধরো এই মধ্যস্থিত কোনো একটা বিন্দু থেকে আমি এটাকে একটা এই দিকে ভাঙছি
আর আরেকটা এর ঠিক লম্ব দিকে আর একটা উপাংশ ভাঙছে, ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এইবার আমি যদি পি ডাইপোল মোমেন্টটাকে, তাহলে এটা একটা অন্য বিন্দু ধরে নিই, ও ধরে নিই। এখন যদি এই পি ডাইপোল মোমেন্টটাকে আমি দুটো উপাংশে ভেঙে নিই এবং দুজন পরস্পরের লম্ব উপাংশ আছে, ধরলাম এই কোণটা থিটা, তাহলে এই দিক বরাবর উপাংশটা কি হবে? পি কস থিটা, আর এই দিক বরাবর উপাংশটা কি হবে? পি সাইন থিটা। এখন এই বিন্দুটা এই পি কস থিটার কি অক্ষের ওপর আছে না? দেখো এই যে পি এর অক্ষের ওপর যদি কোনো বিন্দু হয় তখন কি হয়? 2p/r3। এখন দ্বিমেরু ভ্রামকটার পি আর ডি কি আছে? তার একটা উপাংশ আছে, মানে পি কস থিটা। তাহলে অক্ষের জন্য এই যে এই দিক বরাবর ধরলাম E1 অক্ষর উপাস্ত, তাহলে অক্ষের জন্য ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কত হবে? ইলেকট্রিক ফিল্ড 1/4 2p/r3। ধরলাম এই দূরত্বটা ধরলাম আর ধরে নিলাম, এই দূরত্বটা আর ধরে নিলাম, তাহলে 2p/r3। কিন্তু এখানে কি পি আছে? এইটা তো পি ছিল, কিন্তু অক্ষস্থিত অবস্থানে পি এর বদলে কি আছে? পি কস থিটা আছে, তাহলে এখানে শুধু কি হয়ে যাবে? পি কস থিটা। এবং এর দিকটা কোন দিক থেকে কোন দিক হয়? ঠিক দ্বিমেরুর যেদিকে দিক হয় সেই দিক বরাবর, তাহলে এর দিকটা হবে কোন দিক বরাবর? এই দিক বরাবর। একইভাবে এই যে উপাংশটা আছে বা কম্পোনেন্টটা আছে, এই বিন্দুটা তার ক্ষেত্রে কি লম্ব সমদ্বিখণ্ডক পজিশনে আছে না? তাহলে সেখানে তাহলে ইটুর মানটা কি হবে? 1/4πε p/r3। কিন্তু এটা তো পি নয়, এটা তো পি এর বদলে কোন উপাংশটা লম্ব সমদ্বিখণ্ডক? পি সাইন থিটা। তাহলে এটা কি হয়ে যাবে? পি সাইন থিটা। এর দিকটা কোন দিকে হবে? দেখো এর কি বলেছিলাম, দ্বিমেরুর দিক যেদিকে হয় এটার দিক ইলেকট্রিক ফিল্ডের দিকটা হয় ঠিক তার উল্টো দিকে। তাহলে দ্বিমেরুর দিক এদিকে, মানে ইলেকট্রিক ফিল্ডের দিকটা কোন দিকে হবে? এই বিন্দুতে ঠিক উল্টো দিকে। বোঝা গেল? এবার এই দুজনের লব্ধি কি হবে? এরকম একটা দিক বরাবর ধরলাম এটা ফাই কোণ করে আছে। এইবার তো আর তোমাদের কোনো অসুবিধা নেই, এই যে E1 এবং E2 পরস্পরের সঙ্গে কি কোণ করে আছে? 90 ডিগ্রি কোণ করে আছে না? তাহলে টোটাল ইটা কত হবে? √E1² + E2²। এটা সিম্পলিফাই করলে এই মানটা আসবে 1/4πε p/r3 √3 cos² θ প্লাস, এবং এর যে দিকটা আসবে tan ফাই বা ফাই সমান যেটা tan ইনভার্স, মানে এটা কি এই ফাইটা কি E1 এর সাথে লব্ধি ভেক্টরটা কোণ করে আছে, এটা E। এটা E ভেক্টরটা যেটা লব্ধি রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড, সেটা কি ধরি E1 এর সঙ্গে ফাই কোণ করে থাকলে তার tan ফাই সমান লেখা যাবে E2/E1, মানটা বসালে হয়ে যাবে হাফ tan θ। তাহলে এইটা বোঝা গেল। তাহলে প্রথমে এই কেসটা হচ্ছে প্রান্ত অবস্থান বা অক্ষস্থিত অবস্থান, দিক কোন দিক মানটা মুখস্থ রাখতে হবে, এবং দিকটা কি হয়? দ্বিমেরুর দিক বরাবর। এটা কি হয়ে গেল? এটা হলো পার্শ্ব অবস্থান বা লম্ব সমদ্বিখণ্ডকের অবস্থান, এর মানটা মনে রাখতে হবে এবং টোটাল ফর্মুলাটাও মনে রাখতে হবে, যেটা বড় মতন ফর্মুলা। এবং তার দিকটা কোন দিক হবে? যেদিকে দ্বিমেরুর দিক হয় ঠিক তার উল্টো দিকে। আর এটা দেখো যে কোনো অবস্থান, দেখো এটা কোনো পার্টিকুলার কোনো অবস্থান না, নয় অক্ষস্থিত নয় লম্ব সমদ্বিখণ্ডকের ওপর, যে কোনো একটা অবস্থান। সেখানে কিভাবে আনলাম? দ্বিমেরুটাকে দুটো উপাংশে ভেঙে নিই, আমি নিয়ে চলে যাই।